আজকের পাঠে সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা। পরিচিতি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে একটি মেয়ে আয়নার সামনে দাঁড়ালো, আয়নার ভিতরে তার ছবি দেখা যাচ্ছে। একটি ছেলে আয়নার সামনে দাঁড়ালো, আয়নার ভিতরে তার ছবি দেখা যাচ্ছে। তাহলে এই ছবি কি কারণে দেখা যায়? কেউ যদি অন্ধকারে আয়নার সামনে দাঁড়ায় তখন তার পক্ষে ছবি দেখা সম্ভব নয়। তাহলে ছবি দেখার কারণ হচ্ছে কি? তোমরা বলার চেষ্টা করো। আলোর প্রতিফলনের কারণেই ছবি আয়নার মধ্যে দেখা যায়। তাহলে আজকের পাঠ শিরোনাম আলোর প্রতিফলন, দর্পণ ও প্রতিবিম্ব। পাঠ 8.2 থেকে 8.3 পর্যন্ত নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে সূর্য থেকে আলোক রশ্মি আসছে, সেই আলোক রশ্মিতে যখন আয়না ধরা হলো, আয়নার মাধ্যমে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ঘরের দেওয়ালে গিয়ে পড়ল। অর্থাৎ আয়নার মাধ্যমে আলোক রশ্মি প্রতিফলিত হল। শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আলোর প্রতিফলনের সূত্র ব্যাখ্যা করতে পারবে, দর্পণ ব্যাখ্যা করতে পারবে, প্রতিবিম্ব ব্যাখ্যা করতে পারবে, দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, বিবর্ধন ব্যাখ্যা করতে পারবে। আলোর প্রতিফলন। এখানে আমরা আলো প্রতিফলিত হতে দেখছি। আলোক রশ্মি যখন কোনো প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয় তখন যে কোণে আপতিত হয় তাকে বলা হয় আপতন কোণ। আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের সাথে একটি যদি লম্ব আঁকা হয় তখন তাকে বলা হয় অবিলম্ব। আর যে কোণে প্রতিফলিত হয় সেটা হচ্ছে প্রতিফলন কোণ। আলোক রশ্মি যখন কোনো প্রতিফলক পৃষ্ঠে পতিত হয় তখন কিছু আলো শোষিত হয় এবং অবশিষ্ট আলো প্রতিফলিত হয়। তাহলে কোনো পৃষ্ঠে পতিত হলে আলোক রশ্মি সবগুলো আলো প্রতিফলিত হয় না, কিছু আলো শোষিত হয় এবং অবশিষ্ট আলো প্রতিফলিত হয়। কোনো প্রতিফলক পৃষ্ঠে আলো পতিত হয়ে ফিরে আসা হলো আলোর প্রতিফলন। আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে যে বিন্দুতে পতিত হয় সেই বিন্দুটি আপতন বিন্দু। আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব হলো অভিলম্ব। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে প্রতিফলন কোণ উৎপন্ন করে। আলোর প্রতিফলনের সূত্র। এখানে টর্চ লাইটের আলো একটি মসৃণ পৃষ্ঠের উপর ফেলানো হলো। দেখা যাচ্ছে আমরা যে কোণে আলোক রশ্মিটা মসৃণ পৃষ্ঠের উপর ফেললাম ঠিক একই কোণে আবার প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। অর্থাৎ আপতন এবং প্রতিফলন কোণ উৎপন্ন হলো। প্রথম সূত্র, আপতিত রশ্মি অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্র, প্রতিফলন কোণটি হবে আপতন কোণের সমান। যে প্রতিফলন কোণ উৎপন্ন হলো এখানে সেটা আপতন কোণের সমান। এখানে প্রতিফলন কোণটা আপতন কোণের সমান।
আলোর প্রতিফলন ও শোষণ। আপতন কোণের মান কম হলে আলোর শোষণ বেশি হয় এবং বেশি হলে আলোর শোষণ কম হয়। আপতন কোণের মান এখানে বেশি, তাহলে সেক্ষেত্রে আলোর শোষণ কম হবে। আপতন কোণের মান বেশি হলে আলোর শোষণ কম হয় এবং বেশি আলো প্রতিফলিত হয়। যেমন এক্ষেত্রে প্রতিফলিত হবে কম আলো, আর এক্ষেত্রে প্রতিফলিত হবে বেশি আলো। এক্ষেত্রে শোষণ বেশি হবে আর এক্ষেত্রে শোষণ কম হবে। সাদা বা বর্ণহীন আলোতে সবগুলো রং থাকে। সাদা আলো যখন লাল ফুলে পড়ে তখন লাল রং ছাড়া সবগুলো রং শোষণ করে নেয়, তাই যে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে সেখানে লাল রং ছাড়া অন্য রং থাকে না, তাই লাল ফুলকে লাল দেখায়। সাদা আলো যখন সবুজ পাতায় পড়ে তখন সবুজ রং ছাড়া সবগুলো রং শোষণ করে নেয়, তাই যে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে সেখানে সবুজ রং ছাড়া অন্য রং থাকে না, তাই সবুজ পাতাকে সবুজ দেখায়। সবুজ আলোতে পাতাকে সবুজ এবং লাল ফুলকে কালো দেখায়। সবুজ আলোতে পাতাকে সবুজ, লাল ফুলকে কালো দেখায়, কারণ সবুজ আলো লাল ফুল শোষণ করে না। মসৃণ ও অমসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলন। এখানে এটা অমসৃণ পৃষ্ঠ, এটা মসৃণ পৃষ্ঠ, আবার এখানে এটা মসৃণ পৃষ্ঠ, এটা অমসৃণ পৃষ্ঠ। অমসৃণ পৃষ্ঠে আলোর সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর চারদিকে ছড়িয়ে পড়ে, ইহা ব্যাপ্ত প্রতিফলন। মসৃণ পৃষ্ঠে আলোর সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পরও সমান্তরাল থাকে। আয়না অথবা দর্পণ। এখানে সূর্যের রশ্মি আয়নায় প্রতিফলিত হয়ে দেওয়ালে গিয়ে পড়ছে, তাহলে সেক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ উৎপন্ন হলো। এক্ষেত্রে আয়নায় প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এখানে এক্স ওয়াই লক্ষ্যবস্তু, যার প্রতিবিম্ব এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। কাচের পেছনে প্রতিফলনের উপযোগী রূপার প্রলেপ দিয়ে আয়না অথবা দর্পণ তৈরি করা হয়। আয়নার সামনে দাঁড়ালে আমরা যে প্রতিচ্ছবি দেখতে পাই তাই প্রতিবিম্ব। দ্বিতীয় চিত্রে এক্স ওয়াই এর প্রতিবিম্ব এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। দর্পণে প্রতিবিম্ব আয়না থেকে সমদূরত্বে, অবাস্তব, সোজা এবং সমান দৈর্ঘ্যের। প্রতিবিম্ব সমতল দর্পণে আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাই। দর্পণে প্রতিবিম্ব আয়না থেকে সমদূরত্বে, অবাস্তব, সোজা এবং সমান দৈর্ঘ্যের। পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব দেখার জন্য দর্পণের দৈর্ঘ্য হতে হবে নিজের দৈর্ঘ্যের বা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অর্ধেক। গোলীয় আয়না। গোলীয় আয়না দুই রকমের হয়ে থাকে, অবতল এবং উত্তল। যখন একটি গোলকের অংশ বিশেষকে আমরা বাহিরের দিকে প্রলেপ দেব তখন আমরা পাই এটা অবতল দর্পণ, আর যখন ভিতরের দিকে প্রলেপ দেব তখন আমরা পাবো উত্তল দর্পণ। তাহলে এটা একটা অবতল দর্পণ, এটা হচ্ছে
উত্তল দর্পণ। দর্পণ দুইটির মধ্যে এটা অবতল দর্পণ, এটি উত্তল দর্পণ। এটি প্রধান অক্ষ কেন্দ্রবিন্দু বরাবর প্রধান অক্ষ, বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণটি যে গোলকের অংশবিশেষ, তার কেন্দ্রই হচ্ছে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র। প্রধান ফোকাস কোন একটি লক্ষ্যবস্তু থেকে অবতল দর্পণে এভাবে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে, আবার উত্তল দর্পণে লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি এভাবে প্রতিফলিত হয়ে দর্পণের ভিতরে অবাস্তব বিম্ব সৃষ্টি হয়। অবতল দর্পণে আলোর প্রতিফলন দেখলাম, উত্তল দর্পণে আলোর প্রতিফলন। এখানে অবতল দর্পণে আলোর প্রতিফলন আর উত্তল দর্পণে আলোর প্রতিফলন। অবতল দর্পণে প্রতিবিম্বটির অবস্থান নির্ভর করবে আসল বস্তুটির অবস্থানের উপর। বস্তুটি যত ফোকাসের কাছে থাকবে প্রতিবিম্বটি ফোকাস বিন্দুর তত দূরে তৈরি হবে। ক, এই প্রতিবিম্বটি বাস্তব। খ, এটি সোজা ও উল্টো। গ, এর দৈর্ঘ্য নির্ভর করবে বস্তুর অবস্থানের উপর। বস্তুটি ফোকাস বিন্দুর যত কাছে যাবে প্রতিবিম্বটি তত বড় হতে থাকবে। উত্তল দর্পণে প্রতিবিম্বটির অবস্থান হবে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে। বস্তুটি যত দূরে থাকবে প্রতিবিম্বটি ফোকাস বিন্দুর তত কাছে তৈরি হবে। খ, এই প্রতিবিম্বটি অবাস্তব। গ, এটি সোজা। ঘ, এটি ছোট। বস্তুটি আয়না থেকে যত দূরে যাবে প্রতিবিম্বটি তত ছোট হতে থাকবে। বিম্বের অবস্থান নির্ণয়ের জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতিতে চিত্রের মাধ্যমে আমরা বিম্বের অবস্থান নির্ণয় করতে পারি। অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থান ভিত্তিক বিম্বের অবস্থান। এখানে অবতল দর্পণের লক্ষ্যবস্তুর অবস্থান ভিত্তিক বিম্বের অবস্থান দেখানো হলো। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে দূরে অবস্থান করে তখন বিম্ব হবে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে। আর লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে অবস্থান করে বিম্বের অবস্থানও হবে বক্রতার কেন্দ্রের মধ্যে। লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানে থাকে তখন বিম্বটি হবে অবাস্তব। প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝামাঝি হলে তখন বিম্বটি অবাস্তব হবে। বিম্বের অবস্থান নির্ণয়ের গাণিতিক পদ্ধতি। মনে করি আয়নার পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব ভি, ফোকাস দূরত্ব এফ। তাহলে 1/u + 1/v = 1/f। বিম্বের বিবর্ধন বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ m = l/L। l হলো বিম্বের দৈর্ঘ্য, L হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। শ্রেণীর কাজ। চিত্রে একটি দর্পণ দেখানো হলো।
ফোকাসতল কি? সমতল দর্পণে লম্বভাবে পতিত আলোকরশ্মি একই পথে ফিরে আসে কেন? গ. উক্ত বিবর্ধনের জন্য দর্পণের সামনে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু রাখলে বিম্বের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। ঘ. দর্পণটির সামনে 8 সেন্টিমিটার দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কি হবে? রশ্মিচিত্র সহ বিশ্লেষণ করো। উত্তর ক. গুলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাই ফোকাসতল। খ. সমতল দর্পণে কোনো আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সরলরেখায় থাকে, অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণ শূন্য হয়। একই সাথে প্রতিফলন কোণও শূন্য হওয়ায় আলোকরশ্মি অবিলম্ব বরাবর অর্থাৎ আপতিত রশ্মির দিকে ফিরে আসে। গ. আমরা জানি বিম্বের বিবর্ধন m=l/L বা 2=l/20 সেন্টিমিটার বা l=40 সেন্টিমিটার। সুতরাং বলা যায় যে বিম্বের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। এখানে m=2, বস্তুর দৈর্ঘ্য l=20 সেন্টিমিটার, বিম্বের দৈর্ঘ্য l নির্ণয় করা হয়। ঘ. উত্তর. এখানে ফোকাস দূরত্ব f=10 সেন্টিমিটার =0.1 মিটার, লক্ষ্যবস্তুর দূরত্ব u=8 সেন্টিমিটার =0.08 মিটার, বিম্বের দূরত্ব v কত? আমরা জানি 1/u + 1/v = 1/f বা 1/v = 1/f - 1/u। f এবং u এর মান বসে ক্যালকুলেশন করে আমরা সর্বশেষ পাচ্ছি v = -2/5 = -0.4 মিটার। তাহলে 0.4 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করলে v = -40 সেন্টিমিটার। এখানে একটি অবতল দর্পণে আলোর প্রতিফলন দেখানো হচ্ছে। পাশের চিত্রে OA বস্তু থেকে আলোকরশ্মি M বিন্দুতে আপতিত হয়ে ফতে প্রতিফলিত হয়। M বিন্দুতে আপতিত হয়ে তাহলে M বিন্দুতে আপতিত হয়ে এই পথে প্রতিফলিত হয়। আরেকটি রশ্মি COR পথে পতিত হয়ে দর্পণে আপতিত হয়ে ওই পথে ফিরে আসে। COR পথে পতিত হয়ে আবার ওই পথেই ফিরে আসে। রশ্মিদ্বয়কে সামনের দিকে বর্ধিত করলে এরা S বিন্দুতে মিলিত হয়, ছেদ করে। সুতরাং SB বিন্দুই O এর প্রতিবিম্ব। SB বিন্দুই হচ্ছে O এর প্রতিবিম্ব, O এর বিম্ব। উপরের চিত্রের আলোকে বলা যায় যে বিম্বের অবস্থান দর্পণের পিছনে, প্রকৃতি অসৎ ও সোজা, আকৃতি বিবর্ধিত। মূল্যায়ন। চিত্রের দর্পণটি কি ধরনের দর্পণ? দর্পণটির প্রতিবিম্বের প্রকৃতি ও আকৃতি কিরকম হবে? দর্পণটির প্রধান অক্ষ কি? দর্পণটির বক্রতার কেন্দ্র কি? দর্পণটির প্রধান ফোকাস কি? প্রতিবিম্ব কি? বিবর্ধন কি? দর্পণে আলোর কি ধরনের প্রতিফলন ঘটে? সমতল দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে কত হলে লক্ষ্যবস্তুর পূর্ণ আকৃতি দেখা যাবে? গুলীয় দর্পণে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কত গুণ? বাড়ির কাজ। একদল শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসে পরীক্ষণের প্রথম পর্যায়ে একটি অবতল দর্পণের সামনে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি রাখায় পর্দায় এর 3.51 গুণ প্রতিবিম্ব দেখতে পেল।
পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে পর্দায় এর 6 গুণ 6 গুণ প্রতিবিম্ব দেখতে পেল। ক বিবর্ধন কি? খ ভিউ মিরর হিসাবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন? গ পরীক্ষণের প্রথম পর্যায়ে কাঠিটির প্রতিবিম্বের দৈর্ঘ্য ও আকৃতি নির্ণয় করো। ঘ পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে কি কি পরিবর্তন করা হয়েছিল? খুদা হাফেজ।